Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 2025 শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের একটি নতুন গল্প সংযোজন হয়েছে বাংলা বইয়ে। সেটির নাম হলো 21-এর গল্প, লিখেছেন জহির রায়হান। এই গল্পটি আমি কালেক্ট করেছি অনলাইন থেকে এবং তোমাদেরকে আমি আজকে এই গল্পটিতে কি আছে, এই গল্প থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো এবং গল্পটি পুরোটা তোমাদেরকে পড়ে শোনাবো। ওকে, এই গল্পটি পূর্বে মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম 2007 সালের দিকে, ইন্টারমিডিয়েটের বইয়ে ছিল এটি। এখন আছে কিনা আমার জানা নেই। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলিও ভাবিনি কোনোদিন। এটা কিন্তু একটা ভাষা আন্দোলনের উপরে লেখা। ওকে, তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু আধটু তন্দ্রা আসে, তবুও অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যাই, লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে। প্রিয় শিক্ষার্থী, গল্পটা কিন্তু অনেক শিক্ষণীয় একটা গল্প। এখানে তপু ফিরে এসেছে না তপুর আত্মা ফিরে এসেছে না তপুর দেহটা কঙ্কাল হয়ে ফিরে এসেছে, এটা তোমরা বুঝতে পারবে একটু পরে, কারণ গল্পটা কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপরে লেখা। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে, অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদেরও চোখে বিস্ময় জাগে। 2 বছর ও আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো। কে বলবে সে তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলফ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে। চিনবে কি করে? জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলল, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য। সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা। এখন কি করা যায় বলো তো? ওদের একজনকেও পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর ধপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে। মারা গেছে? আহা! সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাকাটি না তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল। বউটার খবর? ওর কথা বলো না আর। রাহাত মুখ বাঁকালো। অন্য আরেক জায়গায় বিয়ে করেছে। সে কি এর মধ্যেই বিয়ে করে ফেললো মেয়েটা? তপু ওকে কত ভালোবাসতো। নাজিম বিড়বিড় করে উঠল চাপা স্বরে। শানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো শানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর। সত্যি, কে বলবে এ 4 বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময়? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো গল্পটি কিন্তু অনেক মজার, টুইস্ট আছে। তোমরা গল্পটা ভালোভাবে শুনো। কি হাসতেই না পারতো তপুটা। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে হাসি কোথায় গেল তপুর? আজ তার দিকে তাকাতে ভয়ে আমরা রক্ত হিম হয়ে আসে কেন? 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম 3 জন, আমি, তপু আর রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট, কিন্তু বয়সে ছোট হলে হবে কি, ওই ছিল একমাত্র বিবাহিত। কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু। সম্পর্কে মেয়েটা আত্মীয় হতো ওর। দোহারা গরম সিপসিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমাদের চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা। যেমন হাসতে পারতো ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারে ছিল ওস্তাদ। যখন ও গল্প করতে শুরু করতো তখন আর কাউকেই কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেই দিন, সেই হতকা মোটা লোকটা, ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল যে বার্নার্ড শ হবে, পরশু রাতে মারা গেছে একটা স্যাকরা গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাবার পরে মারা যাবার পরের দিন, তাই না, বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে।
তরুণী মেয়েটার খবর জানো তো? সে কি রুনিকে চিনতে পারছো না? শহরের সেরা নাচিয়ে ছিল সে, আজকাল অবশ্য রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়, আগে তো পাটকাঠি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে। দেখা হতেই রেস্তোরাঁ নিয়ে খাওয়ালো। বিয়ে করেছি শুনে জিজ্ঞাসা করলো বউ দেখতে কেমন। হয়েছে, এবার তুমি এসো। কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে। বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠল সে। তবু থামতো না তপু, একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো সে। থাকবে, অন্যের কথা যখন তোমার শুনতে চাও না, নিজেই কথা বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এই শহরে আর থাকবো না, গায়ে চলে যাব, ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। আর তোমরা দেখো, আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না, একবারে সাধারণ। হ্যাঁ, একটা ছোট্ট ডিসপেন্সারি, আর কিছু না। মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু। শিক্ষার্থী, তোমরা গোটা গল্পটি আমার সঙ্গে শুনে যাও, ওকে? আমি আগামী ক্লাসে, অর্থাৎ আগামী দিন, আগামীকালকে, এই গল্পের উপর বহু নির্বাচনী প্রশ্ন দিব 1 থেকে 150টি, এবং সেই সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে দিব তোমাদের জন্য। এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর বলতে তপুর, তাই না? কিন্তু বরাত মন্দ ছিল, জন্মখোড়া। ডান পা থেকে বা পাটা ইঞ্চি 2 ছোট ছিল ওর। তবে বাঁ জুতার হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার। আমাদের জীবনটা ছিল যান্ত্রিক। কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা, তপু উঠতো সবার আগে। ও জাগাতো আমাদের দুজনকে। উঠে, ভোর হয়ে গেছে, দেখছো না, উঠো। হ্যাঁ, তাই না? অমন ঘোষের মতো ঘুমোচ্ছ কেন, ওঠো। গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না, উঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর 10টা নাগাদ স্নাহার সেরে ক্লাসে যেতাম, মানে স্নান এবং আহার, মানে গোসল এবং খাবার, ওকে? বিকেল কাটতো বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটন বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভিতরে হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে। গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা। তপু বলতো, দেখো রাহাত, আমাদের মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ, এই পথের যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা। একই, তুমি আবার কবি হলে কবে থেকে? ভুরুজোড়া কুঁচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত। না না, কবি হতে যাব কেন? ইতস্তত করে তপু বলতো, কেন যেন মনে হয় স্বপ্নালো চোখের স্বপ্ন নাম তো তার। আমরা ছিলাম 3 জন, তপু, আমি, তপু আর রাহাত। দিনগুলো বেশ কাটছিল আমাদের, কিন্তু আকস্মাৎ ছেদ পড়লো। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন। ভোর হতে ক্রুদ্ধ ছেলে মেয়েরা এসে জমায়েত হয়েছিল সেখানে। কারো হাতে প্লাকার্ড, কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা। তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল, আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে। গল্পের কিন্তু মেইন জায়গায় আমরা চলে এসেছি। তপু হাত ধরে টান দিল আমার, এসো। কোথায়? কেন? ওদের সাথে। চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে। এসো, চলো। আমরা মিছিলে পা বাড়ালাম। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু মূল জায়গায় চলে এসেছি। একটু পরে পিছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে। যা ভেবেছিলাম, দৌড়ে এসে তপুর হাত চেপে ধরলো রেনু। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তপু হাতটা সারিয়ে নিল, তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে? না, আমি যাব না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরলো ওর। কি বাজে বকছেন? রাহান রেগে উঠলো এবার। বাড়ি যেতে হয়, আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না, যাও। হাতটা আবার সারিয়ে নিল তপু। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এই ক্লাসের উপরে সেকেন্ড ক্লাস দিব আগামী দিন, সেখানে থাকে বহু নির্বাচনী প্রায় 100টি। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রনু।
রেনু। হ্যাঁ, মিছিল তখন মেডিকেল গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে। তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম। রাহাত স্লোগান দিচ্ছিল, আর তপুর হাতে ছিল একটা মস্ত প্লাকার্ড। তার উপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্ট মোড়ে পৌঁছাতে আকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে। ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু। কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত, আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার। তপুর হাত আর্তনাদ করে উঠল। আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহ তুলে নিয়ে গেল আমাদের সামন থেকে। আমরা একটুও নড়লাম না, বাধা দিতেও পারলাম না। দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল। তারপর আমি ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও। কোথায়? হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয়ই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে। রেনু এসেছিল, পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোঁটা নেমেছিল তার, কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে। একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু। রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলছিল, তপু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড দেখো তো, পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না। গুলি লাগলো তপুর কপালে। কি অবাক কাণ্ড দেখো তো। তারপর 4টে বছর কেটে গেছে। 4 বছর পর তপুকে ফিরে পাবো এই কথা ভুলেও ভাবিনি কোনোদিন। আমরা কিন্তু যে গল্পটা শুরুতেই পেয়েছিলাম, হ্যাঁ, অ্যাব্রাপ্টলি শুরু হয়েছিল গল্পটা। হ্যাঁ, আমরা কিন্তু 4 বছর পরে তপু ফিরে এসেছে এমন কিন্তু বলা হয়েছিল। সেই লাইনটা আবার ফেরত আসছে দেখো। তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। 2টো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং। সেদিনও মুখ ভার করেছিল রেনু, কথা বলেনি আমাদের সাথে। শুধু হাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, ওর একটা গরম কোট ছিল না, কোটটা কোথায়? ও, ওটা আমার সুটকেসে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি হয়ে পড়েছিল। হ্যাঁ, এর পরে কয়েকদিন, তাই না? মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো, আর ঘুমিও না, ওঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথা ভরে উঠতো। তারপর একদিন তপু সিটে নতুন এক ছেলে এলো একটা। সে ছেলেটা বছর 3 ছিল। তারপর আরেকজন আমাদের নতুন রুমমেট, বেশ হাসি মুখ ভরা ছিল। সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতাগুলো উল্টাচ্ছিল সে। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখাচ্ছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে। তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, রাহাত সাহেব, একটু দেখেন তো আমার স্কেলের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন? অর্থাৎ যে কঙ্কালটা এসেছিল না, স্কেলিটন, এটার মাঝখানে, কপালের মাঝখানে একটা গর্ত ছিল। এটা তো পুর লাশ যে ছিল। হ্যাঁ, কি বললো? চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কেলটা, অর্থাৎ এটা এখানে বানানটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, স্কেলিটনটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো আর অবাক হয়ে, হ্যাঁ, কপালের মাঝখানটায় গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে। ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার। বিড়বিড় করে বললাম, বাপায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত। হাত জোড়া ঠকঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল, বাপায়ের টিবিয়া ফেবুলা 2 ইঞ্চি ছোট। মানে বাপায়ের হাড়টা 2 ইঞ্চি ছোট ছিল। দেখো দেখো, উত্তেজনায় আমিও কাঁপছিলাম। ক্ষণকাল পরে স্কেলিটনটা 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু। বলতে গিয়ে গলাটা ওর ধরে এলো। মানে গলাটা কি হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, দেখো, ভাষা আন্দোলনের উপর লেখা এই জহির রায়হানের বিখ্যাত গল্পটি কিন্তু আগে ইন্টারমিডিয়েটে পড়ানো হতো। এখন এটি তোমরা পড়বে হচ্ছে 9ম ও 10ম শ্রেণীতে। ওকে, এই 9ম ও 10ম শ্রেণীতে এই পড়া থেকে অনেক কিছু শিখতে পারবে। এই শেখার যে বিষয়গুলো রয়েছে, বহু নির্বাচনী থেকে শুরু করে এখানকার যে প্রশ্নগুলো হবে সেগুলোর উপর ভিডিও আসছে আগামীকাল। তোমরা এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।